ধন্যবাদ এখানে গরমের মধ্যে বসার জন্য। আশা করি আপনাদের এই বাকি যে সময়টুকু থাকবেন আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন। এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ আবারও, এবং প্যানেলে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে তারা সবাই আসছেন, এবং এই সুন্দর আয়োজন যারা করেছেন আইসিটি ডিভিশন, বর্তমান সরকারের একটি বলতে পারি খুব ভালো উদ্যোগ। সারা বাংলাদেশ ব্যাপী 64টি জেলায় যে প্রোগ্রামটি হচ্ছে এটি অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। তো সরকারের এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সবাইকে এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হুসাইন, ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার, ফাউন্ডার ফ্রিল্যান্সিং কেয়ার। আমিও ফ্রিল্যান্সিং করছি বেশ কিছুদিন ধরে, প্রায় 3-4 বছর। আমি শুরুতেই যে বিষয়টি বলতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা এখন মোটামুটি সবাই পরিচিত, যে এই লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রাম হচ্ছে, ফ্রিল্যান্সার কনফারেন্স হচ্ছে ঢাকায় ইত্যাদি। ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক প্রোগ্রাম ইতোমধ্যে সরকারের মাধ্যমে হচ্ছে, তাই এই টার্মসটার সাথে ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা বেশ ভালোভাবে পরিচিত। তারপরেও আমি একটু জানতে চাচ্ছি এখানে এমন কেউ আছেন কি না যারা ফ্রিল্যান্সিং ইতোমধ্যে করছেন। যদি এমন কেউ থাকেন একটু কষ্ট করে হাত উঠাবেন, আমি একটু দেখবো যে এখানে ফ্রিল্যান্সিং কতজন করছেন। ব্যাস মাত্র 10% বা 5% এখানে যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত, আর বাকি সবাই আমি ধরে নিচ্ছি নতুন। আপনাদের আগ্রহ আছে যে আমরা কিছু করতে পারবো মনে হয়, এই চিন্তা নিয়ে আপনারা বসছেন এখানে যে আমরা ফ্রিল্যান্সিং করতে চাই। আমার রাইট? ওকে। তো ফ্রিল্যান্সিং কথাটি আমরা সবাই জানি যে ঘরে বসে আমরা দেশের বাইরে কাজ করি। তো আমরা কি কাজ করি? আমরা দেশের বাইরে তো আর হাল চাষ করতে পারি না। আমরা আমাদের এই মেধাটাকে কাজে লাগিয়ে বাইরের কাজগুলো করি। হতে পারে সেটি ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ। এখন যে কাজগুলো আমরা এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ফার্ম, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে করে থাকি, এই কাজগুলো ঘরে বসে করছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং কিন্তু শুধু এই যে ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার এগুলো মানেই ফ্রিল্যান্সিং না। একজন সাংবাদিক যিনি কিনা ফ্রিল্যান্স সাংবাদিকও হতে পারেন, তিনি হতে পারেন তার যে রিপোর্ট বিভিন্ন পত্রিকায় তিনি কলাম লিখেন, তিনিও একজন ফ্রিল্যান্সার। একজন ফটোগ্রাফার যিনি ছবি তুলেন, তিনিও একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হতে পারেন, কারণ তিনিও বিভিন্ন প্রতিষ্ঠানে, তিনি কোনো একটা প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ থেকেও অন্যান্য সকল প্রতিষ্ঠানে কাজ করেন। সেটাই হচ্ছে ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সিং। আর এটি হচ্ছে একটা বলতে পারেন ফ্রিডম, আমার স্বাধীনতা আছে, আমি এটাকে মুক্ত পেশা বলতে পারি। এ কারণে আমি যথেষ্ট স্বাধীনতা পাচ্ছি, আমার যখন ইচ্ছা তখন কাজ করছি, কাজ নাই এখন আমি চুয়াডাঙ্গায় এসে লেকচার দিচ্ছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি পাচ্ছি একমাত্র ফ্রিল্যান্সিং করার কারণে। কিন্তু আমার যদি জব থাকতো, আমি যদি পার্টিকুলার কোনো একটা অফিসে ডিউটি করতাম, আমাকে ছুটি পাওয়ার জন্য বিভিন্ন সময় আমাকে ছুটির দরখাস্ত দিতে হতো, আমি স্বাধীনভাবে সব কিছু করতে পারতাম না। এ কারণে আমাদের মধ্যে সবার আগ্রহ জাগে যে ফ্রিল্যান্সিং করব, আমি স্বাধীনভাবে জীবনযাপন করব। হ্যাঁ, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্সিং করলেই যে আপনি স্বাধীনভাবে সব কিছু করতে পারবেন তাও কিন্তু না। কারণ হচ্ছে যে আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন বা আমি যখন ফ্রিল্যান্সিং করব, তখন আমার চিন্তা থাকবে যে এই যে লার্নিংয়ের সাথে আর্নিং, আমি যখন কাজ করব, আমি কাজ করি হচ্ছে একটা পারিশ্রমিকের জন্য। এজন্য আমাকে প্রায় 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টায় আমাকে কাজ করতে হয়। কেন করতে হয়? আমার আর্নিংটাকে বাড়ানোর জন্য। সো এখানেও আমাদের অতটা স্বাধীনতা নেই। এখন এই যে কাজগুলো করব, এই কাজগুলো করার জন্য আমাদের একটা স্কিলের দরকার আছে। আমরা যদি ভালোভাবে কাজ না শিখি তাহলে আমাদের কেরিয়ারটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবো না। দেখেন, প্রতিনিয়ত কিন্তু প্রযুক্তি চেঞ্জ হচ্ছে। এক সময় বাংলাদেশের বেস্ট মোবাইল কোম্পানি ছিল নোকিয়া, আর এখন নোকিয়ার কিন্তু মার্কেট নাই। এখন নোকিয়া ফোন কারো কাছে থাকে না। কেন? একটা সময় কিন্তু তারা কখনো ভাবেনি যে আমাদের মার্কেটটা এইভাবে ফল করে যাবে। এখন সিম্ফনি বা অন্যান্য ফোনগুলো বেশ ভালো বাজার দখল করে আছে। এরকম আমি আজকে ভালো আয় করছি, আমি আজকে ভালো কাজ করছি,
2 বছর পর আমার পজিশন অনেক নিচেও চলে যেতে পারে যদি আমি আমার স্কিলটাকে ডেভেলপ না করি। আমি যদি এই যে প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, এই যে প্রতিনিয়ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত যে কোডগুলো আপডেট হচ্ছে, নিজেকে যদি আপডেটেড না করি, নিজে যদি শেখার পিছনে সময় না ব্যয় করি, তাহলে আমিও পিছিয়ে পড়ে যাব আর আমার আর্নিং থাকবে না তখন। এ কারণে লার্নিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর্নিংটা ততক্ষণই থাকবে যতক্ষণ আমি লার্নিংয়ের উপর থাকব। আর এখানে স্কিল ডেভেলপমেন্টে আমরা যখন নিজেদের কাজগুলো এই স্কিলটাকে ডেভেলপ করব, আমরা যখন নতুন কিছু শিখব, এজন্য আমাদের প্রচুর আগ্রহ থাকতে হবে। একটা জিনিস, এখন যদি আমাকে কেউ বলে যে আপনি মিউজিক করেন, আমার এটার উপর আগ্রহ নাই, আমি এটাতে কাজ করলে আমি সফলতা পাবো না। আমাকে যদি বলে কি আপনি একটু আর্ট ইলাস্ট্রেশন করেন, আঁকাআঁকির কাজ করেন, আমি পারবো না, কারণ আমার ভিতর ক্রিয়েটিভিটি নাই, আমি তো ডাম্প মানুষ। এখন আমি তখনই সফলতা লাভ করব যখন সেই যে জিনিসটা যে বিষয়ের উপর স্কিল ডেভেলপ করব, সেটা যদি আমার আগ্রহ থাকে, সেটা যদি আমি খুব ভালোভাবে শেখার প্রতি কি বলে চিন্তা করতে পারি। আর এই কাজটি সফলভাবে করার জন্য আমাদেরকে লেগে থাকতে হবে। আমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ শিখলাম, তারপর আর প্র্যাকটিস করলাম না, আমি তারপর ঘুরে বেড়াইতেছি, ফেসবুক চালাইতেছি, অন্য সময় ব্যয় করতেছি, কাজ শিখি 10 মিনিট, ফেসবুক চালাই 30 মিনিট, তাহলে কিন্তু আমার দ্বারা হবে না। কারণ আপনি যখন কাজ শিখবেন, আরেকটা বিষয়, কাজটা আমি শিখবো কোথায়? এটা একটা কমন কোশ্চেন যে ভাই আপনি কোথায় কাজ শিখছেন, আমি কোথায় কাজ শিখবো। সবাই যে অনলাইন রেজিস্ট্রেশন চলছে লার্নিং অ্যান্ড আর্নিংয়ে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে যে লার্নিং অ্যান্ড আর্নিংয়ে কাজ শিখলেই মনে হয় আমি একদম ব্যাপক একটা বড় ফ্রিল্যান্সার হয়ে যাবো। আসলে তা না, এটা জাস্ট একটা শুরু। এখান থেকে আপনি জাস্ট একটু জানবেন যে আপনি শেখার একটা ক্ষেত্র আছে, এই বিষয়টা জানবেন, শিখবেন আপনি নিজে। আর নিজেকে ডেভেলপ করার জন্য আপনি শিখবেন google.com। এই ওয়েবসাইটটার সাথে আমরা আশা করি সবাই পরিচিত, google.com, youtube.com। এখন google.com-এ আমি যদি কোনো একটা জিনিস লিখে সার্চ করি, যেমন হাউ ক্যান আই ইমপ্রুভ মাই স্কিল, আমি এটা লিখে যদি সার্চ করি, সেখানে আমাকে বেস্ট সাজেশন দেবে। আমি যে লেকচার দিতেছি এর চেয়ে মূল্যবান কথা সেখানে থাকবে। আমি একটা সলিউশনের কথা বলবো, সেখানে 1000টা সলিউশন থাকবে। এজন্য আমরা যে কোশ্চেনটা মানুষকে করব, আমরা যে কোশ্চেনটা কোনো ট্রেনারকে করব, আমরা যে কোশ্চেনটা কোনো একজন অভিজ্ঞ মানুষের কাছে করব, তার চাইতে বেটার সলিউশন আমি পেতে পারি গুগলে। এখন হতে পারে যেমন রান্না বান্না থেকে শুরু করে কিভাবে শুট টাই পড়তে হয়, কিভাবে গ্রুমিং করতে হয়, সব বিষয়ই কিন্তু ইউটিউবে আছে। আর ইউটিউবে প্রচুর রিসোর্স রয়েছে। এই রিসোর্সগুলো যদি আমরা ফলো করি, ইউটিউবটাকে যদি আমরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের কাজে ব্যবহার না করি, তবেই আমাদের স্কিলটা ডেভেলপ হবে। স্কিল ডেভেলপের জন্য আমাদেরকে কষ্ট করে শেখার পিছে একাগ্র চিত্তে কাজ করে যেতে হবে। আমরা শুরুতে আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমি কিছু কাজ শিখলাম, হয়তো এই লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টেও দেখা যাবে যারা নতুন 2-1 দিন কাজ শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসবে। হ্যাঁ, যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবে এবং মার্কেট প্লেসের লিস্ট সংগ্রহ করবে, কি কি মার্কেট প্লেস আছে সব জায়গায় অ্যাকাউন্ট করা দরকার। আসলে অ্যাকাউন্টটা আমি তখনই করব যখন আমার স্কিলটা অ্যাকাউন্ট করার জন্য উপযুক্ত হবে। শুরুতেই অ্যাকাউন্ট করাটা বোকামি। কেন? কারণ আমি মনে করুন যে upwork.com বিশ্বের 1 নম্বর মার্কেট প্লেস, freelancer.com বিশ্বের অন্যতম মার্কেট প্লেস, এখানে আমি অ্যাকাউন্ট করলাম, আমি বিড করতে থাকলাম কন্টিনিউয়াসলি। হঠাৎ একটা কাজ পেলাম, তো কাজ পাওয়ার পরই তখন হয় কি যে বড় ভাই ছোট ভাইদেরকে নক করে যে ভাই আমি এটার জন্য কত রেট চাবো, আমি ক্লায়েন্টকে কত এটার জন্য কত বাজেট দিব, এবং এই কাজটা কিভাবে করবো, ভাই একটু প্লিজ কাইন্ডলি একটু হেল্প করেন না। এরকম আমি অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। তো আপনি কতটুকু ভাত খেলে আপনার পেট ভরবে সেটা কিন্তু আমি বলে দিতে পারবো না। আপনার কিসে ক্ষুধা মিটবে সেটা কিন্তু আমি জানবো না। আপনার পারিশ্রমিকটাও আপনাকেই নির্ধারণ করে দিতে হবে। কেমন? আপনি একটা কাজ করবেন, কাজটার কত ঘন্টা সময় লাগবে সেটা আপনি এস্টিমেট করবেন, আপনার কাজটি করতে কি কি বিষয় লাগবে সবগুলো অ্যানালাইসিস করে আপনি একটা বাজেট দিবেন। আপনার কাজের জন্য যদি 2 ঘন্টা সময় লাগে, প্রতি ঘন্টার জন্য আপনি যদি $10 $15 করে চার্জ করেন, ব্যাস আপনার 2 ঘন্টার জন্য $30 $40 একটা বাজেট দিয়ে দেন।
আর যদি মনে করেন যে আমি এটাতে আরো বেশি নিতে পারবো, ব্যাস $50 একটা বাজেট দিয়ে দেন। এটা না করে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলতে পারি যে আপনি $100 নেন, কিন্তু তখন কিন্তু আপনি কাজটা হারাবেন। আমি বলতে পারি যে আপনি এটা $10 করে দেন, তাহলে কিন্তু নেক্সট টাইমে আপনার কাজ পাওয়ার অপরচুনিটি কমে যাবে। কারণ আপনি একই কাজ যখন অন্যরা $20, $30, $40, $50 বিড করছে, সেখানে আপনি যখন $10 চাবেন, ক্লায়েন্ট মনে করবে যে কোনো কাজ করতে পারবে না, এর কাজের রেট কমে, কি এত কম কিভাবে চায়, তার চেয়ে ও মনে হয় বেটার। যে বেশি প্রাইস চায় তার কাছে ক্লায়েন্ট আরো বেশি চায়, কেন? সে মনে করে সে অবশ্যই এক্সপিরিয়েন্স। এখন এখানে একজন ডাক্তার আসছে, পাশাপাশি দুটো চেম্বার, একজন 100 টাকায় রুগী দেখে, একজন 800 টাকায় রুগী দেখে। 800 টাকাটাকে একটু বেশি প্রাধান্য দিবে, ভালোভাবে মনে হয় দেখে, এরকমই বিষয়টা। তাই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য হুমড়ি খেয়ে পড়ার দরকার নেই। অ্যাকাউন্ট করার পর যে সমস্যাটা হয়, প্রচুর বিড করি, কাজ পাই না। এটা একটা কমন প্রবলেম, যে ভাই আমি এত বিড করতেছি, আমি প্রতিদিন বিড করে যাচ্ছি, প্রতি মাসে এতগুলা করে বিড করছি, কিন্তু কাজ পাচ্ছি না। এটা সলিউশন কি? কাজ আপনি এজন্য পাচ্ছেন না কারণ হচ্ছে আপনি রিলিভেন্ট কোনো স্যাম্পল ক্লায়েন্টকে দেখাতে পারছেন না। যখন শুরুতে আমি কাজটা শুরু করি, যখন ফ্রিল্যান্সিং শুরু করি, তখন গুগলে সার্চ দিলাম, কারণ আমি জানতাম যে কভার লেটার লিখলেই ক্লায়েন্ট কাজ দিবে, ডিয়ার হায়ারিং ম্যানেজার ইত্যাদি বিভিন্ন কিছু লিখে র্যান্ডম পোস্ট করতাম। যখন দেখতাম গ্রাফিক্স ডিজাইনের কাজ, আমি গ্রাফিক ডিজাইনের কভার লেটারটা সাবমিট করে দিতাম। যখন দেখতাম ওয়েব ডিজাইনিং এর কাজ, পেতাম না। কেন পেতাম না? কারণ ওই যে আমি যেখান থেকে নিছি সেখান থেকে হয়তো আরো একজন নিয়ে সেখানে সেই ক্লায়েন্টকে সাবমিট করছে, প্লাস দ্যাট ইজ স্প্যামিং। আমি স্প্যামিং করলে অবশ্যই কাজ পাবো না। তো এই কারণে কভার লেটারে যদি আপনি যতই সাহিত্য লিখেন না কেন, কাজ পাবেন না, যদি না সেটা রিলিভেন্ট হয়। রিলিভেন্ট কিরকম? ক্লায়েন্ট চাচ্ছে যে আমার একটা এডুকেশনাল ওয়েবসাইট দরকার, আমার একটা কোচিং সেন্টার আছে বা আমার একটা স্কুল আছে, সেটার জন্য আমার একটা ওয়েবসাইট দরকার। এখন আমি যদি কোনো একটা রেস্টুরেন্টের স্যাম্পল ক্লায়েন্টকে দেখাই যে হ্যাঁ আমি তো বেশ ভালো একজন ওয়েব ডিজাইনার, আমি গত মাসে বা আমি রিসেন্টলি এই রেস্টুরেন্টের ওয়েবসাইটটা করছি, সে কিন্তু ইমপ্রেসড হবে না। সে ইমপ্রেসড হবে যদি আমি তাকে কোনো একটি ডিফারেন্ট কোনো কলেজের বা কি বলে স্কুলের বা কোনো একটা একাডেমিক ওয়েবসাইট তাকে দেখাতে পারি। এ কারণে যে ধরনের কাজ ক্লায়েন্ট জব পোস্ট করবে সেই ধরনের কভার লেটার আমাকে লিখতে হবে, সেই ধরনের কিছু স্যাম্পল থাকলে দিতে হবে। তবে এখানে একটা অনেস্টির বিষয় আছে। অনেকেই যেটা করেন যে অভিজ্ঞদের কাছে বলেন যে ভাই আপনার কয়েকটা করা ওয়েবসাইটের লিঙ্ক দেন না প্লিজ, আমি কভার লেটারে দেখাবো। আপনার যদি কভার লেটার না থাকে, আল্লাহর রাস্তে মাপ চাই, আপনার জব বিট করার দরকার নাই। কারণ হচ্ছে আপনি অন্যের কভার লেটার দিয়ে একটা বা দুইটা কাজ নিতে পারেন, কিন্তু এটা আপনার ক্যারিয়ারের জন্য হুমকি স্বরূপ। তাই কাজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজে কিছু কাজ করতে হবে, সেই কাজের স্যাম্পল দেখাতে হবে। আর আমি ক্লায়েন্টের সাথে কাজ পাওয়ার জন্য আরেকটা বিষয়কে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা হচ্ছে ইংরেজি। ক্লায়েন্ট অবশ্যই বাংলার না। এখন ফ্রিল্যান্সার হওয়াতে বাংলায় কভার লেটার আমরা লিখতে পারছি বা এটা ভালো, কিন্তু আমি যদি ফ্রিল্যান্সারের বাইরে, এখানে ফ্রিল্যান্সারের অ্যাম্বাসেডর আছেন, তো ফ্রিল্যান্সার তো জাস্ট নতুন, এটা একটা গ্রোয়িং প্রজেক্ট, কাজ হচ্ছে বাংলাদেশি মার্কেট প্লেস, আপনারা মনে হয় জানেন কিনা। তো আমি যদি আপওয়ার্কের কাজের জন্য বিড করি, আমি যদি freelancer.com এর কাজের জন্য বিড করি, তাহলে আমাকে ইংলিশ লিখতে হবে। আর এই ইংলিশটা আমি যদি ঠিকভাবে না লিখতে পারি, আমি যদি ক্লায়েন্টকে বোঝাতেই না পারি যে আমি কি পারি, তাহলে তো সে আমাকে কাজ দিবে না। আর ক্লায়েন্ট আমার চেহারা দেখেও কাজ দেবে না, আর চেহারা দেখলেই তো দিবে না, বলতে হুজুরের কাজ কি দিব, তো পারেই না কিছু। তো এখন কাজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সুন্দরভাবে কভার লেটার গুছিয়ে লিখতে হবে যে আপনি কাজ পারেন, আপনি রিলেভেন্ট এই ধরনের স্যাম্পল আপনি দেখাবেন। দেখানোর পর অবশ্যই ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে। আরেকটা বিষয়, ক্লায়েন্টকে প্রশ্ন করুন যে আপনি এই এডুকেশনাল ওয়েবসাইটটি করতে চাচ্ছেন, আপনি সাপোজ ক্লায়েন্ট লিখে দিল যে আমি এখানে রেড অ্যান্ড গ্রিন কালার ইউজ করবো, তবে আপনি বললেন যে রেড অ্যান্ড গ্রিন কালারটা ভালো লাগবে না, আমি এই যে কালার একটা স্কিম দিলাম এটা ইউজ করেন, আপনি কালারটা ভালো লাগবে, ওয়েবসাইটটা ভালো লাগবে, আপনি তাকে একটু আইডিয়া দেন। তখন ক্লায়েন্ট ভাববেন হ্যাঁ তার আইডিয়াটা ভালো, তখন সে আপনাকে আপনার ব্যাপারে ইন্টারেস্টেড হবে, আপনাকে নতুন করে আপনাকে কাজ দেওয়ার কথা সে ভাববে। এখন আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এখানে আমরা এই যে স্কিল ডেভেলপমেন্ট, ইংরেজি, আমি এই যে এখনই যদি 10-12টা শব্দ যদি বলে থাকি আমার লেকচারে, প্রত্যেকটাই ছিল ভুল।
কারণ আমি ছোটবেলা থেকে ভুল ইংরেজি শিখে আসছি, আমি তো ভুলই বলবো। আমার টিচাররা ভুল শিখাচ্ছে এবং এখনো শিখাচ্ছে। আমরা অনেকেই জানতাম না এক্স ওয়াই জি, আমরা শিখেছি এক্স ওয়াই জেড, রাইট? এক্স ওয়াই জেড, সরি, বাচ্চারা শিখতেছে এক্স ওয়াই জেড, তারা বড় হয়ে কিভাবে জি বলবে? আমি যখন ছোট ছিলাম দেখতাম জি মিউজিক, জি সিনেমা ইত্যাদি চ্যানেল, আমি তখন কি বলে এটা তো জেড মিউজিক, জেড সিনেমা, তাহলে জি হয় কিভাবে? পরে বুঝলাম যে হ্যাঁ, জেডটা আসলে কোনো ওয়ার্ড না, আমেরিকান স্টাইলে সেটা হচ্ছে জি। তো এরকম আমি প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশনে ভুল করছি। এই ভুল ইংরেজি দিয়ে আমি তো নিজেকে ডেভেলপ করতে পারবো না। এখন এসে আমাকে আমাকে কষ্ট করতে হচ্ছে, আমাকে ভিডিও দেখতে হচ্ছে ইউটিউবে যে কিভাবে আমার প্রোনাউন্সিয়েশন স্কিলটাকে আমি ডেভেলপ করতে পারি। আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, বাস্তব আমি যদি এখনো আমি ক্লায়েন্টের সাথে কথা বলি, ক্লায়েন্ট আমার কথা বুঝে না, ক্লায়েন্ট চুপ করে থাকে। তো এটা কেন? কারণ হচ্ছে যে ক্লায়েন্ট আমার ইংলিশটা সে বুঝতেছে না, আবার আমিও তারটা বুঝি না, তা আমি হয়তো দুইটা একটা অক্ষর বুঝি, তো তখন দেখা যায় যে আমি ধারণা করে নিই। তবে সবার ক্ষেত্রে না, কারণ যারা একদম নেটিভ ইংলিশ স্পিকার ইয়েতে আমেরিকাতে, তারা কিছু ওয়ার্ড লেটার বাদ দেয় আর টি ইত্যাদি লেটারগুলো বাদ দেয়, এ কারণে তাদের কথাগুলো অনেক ফাস্ট হয় আর আমরা তখন ধরতে পারি না। তো এই যে আমি যদি কমিউনিকেশন আমার মধ্যে আর ক্লায়েন্টের মধ্যে যদি কমিউনিকেশন গ্যাপ হয়, আমি কিন্তু কাজ করতে পারবো না। তো এই কারণে আমাদের ইংলিশ শেখাটা খুবই জরুরি। আর এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাকে ছোটবেলা যখন প্রশ্ন করা হতো যে তুমি কি হবা, আমার ড্রিম সেট আপ করা হতো আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। এমনকি বাংলাদেশে অলমোস্ট সব ফ্যামিলির বাবা মা চায় তার ছেলে ডাক্তার হোক, তার ছেলে ইঞ্জিনিয়ার হোক, দেশের রুগী থাকুক আর না থাকুক, তার ছেলে ডাক্তার হতে হবে। এখন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের বাইরে এখন ইদানিং ফ্রিল্যান্সিংটা চলে আসছে, যে এখন ফ্রিল্যান্সার হতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সার হতে হবে, ভালো কথা। ফ্রিল্যান্সার কি আমি সবাই মিলে কি আমরা গ্রাফিক ডিজাইনিং শিখবো, সবাই মিলে কি ওয়েব ডিজাইনিং শিখবো? আমরা কি শিখবো? আমরা যা শিখবো তা হচ্ছে আমাদের যা ভালো লাগে। আমার ছবি তুলতে ভালো লাগে, ব্যাস আমি ফ্রিল্যান্স ফটোগ্রাফি করব, আমি ফটো তুলে ওয়েবসাইটে বিক্রি করব, 123rf, shutterstock.com, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে, photodune.com, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে। আপনারা জানেন কি না সেই ওয়েবসাইটে আমরা ছবি বিক্রি করতে পারি। গরুর একটা গোবরের ছবি সুন্দর করে মাইক্রো ফটোগ্রাফ লেন্স দিয়ে ছবিটা তুলে আপনি সেল করে দিতে পারেন। কারণ বাইরের দেশে আমাদের এই ধরনের যে সবুজ শ্যামলিমা, এই ধরনের আমাদের যে নেচার, এগুলোর সাথে তারা এনভায়রনমেন্ট মানে তারা অ্যাডজাস্টেবল না, তারা এই ছবিগুলো তাদের ওয়েবসাইট তাদের প্রজেক্টের জন্য কিনে থাকে। তো শুধু আমি জাস্ট এই এক্সাম্পলটা দিলাম। এর বাইরে আমার লেখালেখি ভালো, আমি ব্লগিং করব, আমি আর্টিকেল রাইটিং করব, আমি যদি ভালো আমার মধ্যে ক্রিয়েটিভ চিন্তা থাকে, আমি আর্ট ইলাস্ট্রেশনের পেশায় যাব। তবে এক্ষেত্রে আমাকে যদি কেউ কোনো কিছু জিনিস চাপিয়ে দেয়, আমার ভালো লাগবে না। আপনারা একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে আমি পড়াশোনা করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি টেক্সটাইল ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছি 2007 সালে, এরপর টেক্সটাইল ডিপ্লোমা, তারপর টেক্সটাইল বিএসসি। আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে টেক্সটাইল। আমার সার্টিফিকেটটা ইয়েতে পড়ে আছে বিছানার নিচে। হ্যাঁ, আমার এই সার্টিফিকেট কোনো কাজে আসে নাই। কেন আসে নাই? আমি যখন জব করতাম তখন আমার ওই 8 ঘন্টার ডিউটি আমার ভালো লাগতো না। তাহলে আমার ঘটনাটা একটু বলি। আচ্ছা, সময় কি হবে? বেশি সময় নিচ্ছি? আচ্ছা, আমরা আরো আগে শুরু করতে পারতাম, কিন্তু ক্রাউড ছিল না, এই কারণে আমরা শুরু করতে পারি নাই। এখন হয়তো বা তাড়াহুড়া করে শেষ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি সংক্ষিপ্ত করছি। আমি যখন আমি পড়াশোনা করি হচ্ছে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করার পর আমি টেক্সটাইল ডিপ্লোমা করি। ডিপ্লোমা করার পর আমি পেপারে একটা ফিচার দেখি প্রথম আলোতে, যে ডাটা এন্ট্রির কাজ করা যায় বাংলাদেশে। আর শুরুতে ম্যাক্সিমাম সময়ে আমরা যে জিনিসটা জানি যে ডাটা এন্ট্রি করে হিউজ টাকা ইনকাম করা যায়, কারণ আমরা এই বিষয়টা নিজের স্কিল ডেভেলপমেন্ট করার আগেই জেনেছি। আমরা এখন না হয় সরকার লার্নিংয়ের উপর জোর দিচ্ছে, তখন তো ছিল না। তো আমি প্রথম আলো একটা ফিচার দেখলাম, দেখার পর ওই যে ভুল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসলাম, কিন্তু কাজ পেলাম না। আমাকে কাজ দেওয়ার কথাও না, কারণ আমার মধ্যে কোনো কিছু নাই। তো শুরুতে কপি পেস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ খুঁজতাম, এখানে প্রচুর কম্পিটিশন এবং রেটও অনেক কম। আমার পোষালো না। আমি ভাবলাম যে নতুন কিছু শেখা দরকার, যেটা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো। ব্যাস,
আমি ওয়েব ডিজাইনিংয়ের শেখার পিছিয়ে সময় দিতে লাগলাম। আলহেরা মাল্টিমিডিয়া মার্কেটিংয়ের একটা ওয়েব ডিজাইনিংয়ের সিডি কিনলাম, সেট ডিভিডি কিনলাম, সেটা থেকে শেখা শুরু করলাম। শেখা শেষ হলো না, ওয়েবসাইট সুন্দর হয় না, একটা সিডি দিয়ে তো আর সব কিছু হয়ে যায় না। তো আরও সময় নিলাম, ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেখলাম, আমার কোশ্চেনগুলো আমি গুগলকে করা শুরু করলাম। আমি কাউকে বলি না যে ভাই আমি এটা কিভাবে করব, এটা আমি পার্সোনালি কাউকে নক করা থেকে বিরত থেকে নিজে আমি গুগলের সাহায্য নিতে শুরু করলাম এবং আমি মোটামুটি একটু দাঁড়াইলাম যে মার্কেট প্লেসে কিছু একটা কাজ করা পসিবল। এর মধ্যে আমার ডিপ্লোমাটা শেষ হলো, আমি বিএসসিতে ভর্তি হলাম এবং যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, সো আমার জবে ঢুকতে হলো টেক্সটাইলে। 2011 থেকে 13 সাল পর্যন্ত আমি সেখানে জব করি, প্রিন্টিং এবং ওয়াশিং ফ্যাক্টরিতে আমি জব করি। তো জব করার পর সেই সময়টা আমার ভালো লাগতো না, আমার এমনি বডি ফিটনেস ভালো না, আমার কথা মানুষ শুনতো না। তো আমার কথা মানুষ, আমার ওয়ার্কার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি ভালো ছিল না। তো সেখানে যেহেতু টেক্সটাইল এনভায়রনমেন্টটা একটু চ্যালেঞ্জিং, আমি পারছিলাম না, আমি ভাবলাম যে আমার এটা হবে না, আমার ফুল টাইম ওয়েব ডিজাইনিংয়ের সাথেই থাকা দরকার। ইতিমধ্যে আমার মার্কেট প্লেসে $300 জমা হয়েছে, এটা ছিল আমার ফার্স্ট আর্নিং। তো তখন আমি বিএসসি করতেছি, সেটা 2013 সালের মে মাস। আমি জবটা ছেড়ে দিলাম, জবটা ছাড়ার পর আমি বিএসসিটাও স্টপ করলাম। আমি ভাবলাম যে বিএসসি করে কি হবে, আমি একটা সেমিস্টার ড্রপ দিই, একটা সেমিস্টার 4 মাস, এই 4 মাস সময় আমি নিজেকে কিছু একটা নিজের স্কিলটাকে বাড়াই। জব ছাড়ার পর আমি একটু ফিনান্সিয়াল ডিটেলসে যাচ্ছি, আপনাদের ইন্সপায়ারের কাজে লাগবে। তো আমার কাছে ছিল 14,000 টাকা জব ছাড়ার কারণে 2 মাসের স্যালারি, আর হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে $300। আমার নাম নিয়ে জটিলতা ছিল, টাকাটা উঠাতে পারতেছিলাম না। তো এরপর ভাবলাম যে ফুল টাইম কাজ শিখবো। আমি উত্তরাতে আমার মামার বাসায় উঠলাম এবং সেখান থেকে কাজ শেখা শুরু করলাম। 4 মাস কাজ শেখার পর আল্লাহর রহমতে আমি একটা প্রতিষ্ঠানে 50,000 টাকা স্যালারিতে পার্মানেন্ট ইসরায়েলের একটা কোম্পানিতে জব পাই। তো তখন আমার সিচুয়েশনটা ছিল যে আমার ওই ফ্যাক্টরিতে যে ম্যানেজার ছিল তার চাইতে আমার স্যালারি বেশি ছিল। হ্যাঁ, জাস্ট আমি 4 মাস কি করেছি, আমি 4 মাস ঘরের বাইরে যাই নাই একান্ত প্রয়োজন ছাড়া। আমি কোনো খেলাধুলাতে সময় নষ্ট করি নাই, আমি ফেসবুকিং করেছি জাস্ট ফর নেটওয়ার্কিং। আমার ইতিমধ্যে বেশ কিছু ভালো মানুষের সাথে পরিচয় হয়, রাসেল আহমেদ ভাই প্লাস আরও অনেকে আছেন, তাদের সাথে পরিচিত হয়, আমার একটা কমিউনিটি হয় এবং আমি নিজে স্কিল ডেভেলপের পিছিয়ে পুরো সময়টা দেওয়ার কারণে আমার সাকসেসটা 4 মাসে আসছে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই, আমি ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ের সাথে আছি। আচ্ছা, এবং 2015 সালে আমি বেসিসের অ্যাওয়ার্ডটা পাই। তো এই যে আমি 4 মাসে নিজেকে ডেভেলপ করলাম, এটা কিন্তু তখনই পসিবল হয়েছে যখন আমি ফুললি ডেডিকেশনের সাথে, আমি যখন একাগ্র চিত্তে কাজের পিছনে সময় দিয়েছি। আমি নিজেকে ফাঁকি দিতাম তাহলে আমার এটাতে সাকসেস আসতো না। তাই আমি সকলকে অনুরোধ করব, নিজেকে ফাঁকি দিয়েন না, সময়টা ফেসবুকে নষ্ট করেন না। সময়টা রয়েছে তখনই রয়েছে যখন আপনি খুব ভালোভাবে শিখবেন, তাছাড়া কিচ্ছু হবে না। একটা জিনিস চিন্তা করুন যে আমি 15 বছর পড়াশোনা করে আমি মাত্র 15,000 টাকা স্যালারি নিশ্চিত করতে পারছি না। এখানে 3 মাস 4 মাসের লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং করে আমি কি শিখবো? এখান থেকে আমার আর্নিং কত হওয়া উচিত? 300-400 টাকা, বেশি তো হওয়া উচিত না। 15 বছরে আমি 15,000 টাকা নিশ্চিত করতে পারছি না, সেখানে আমি 3 মাসে কিভাবে আমি লাখ টাকার স্বপ্ন দেখি? এই স্বপ্ন দেখাটাই আমার জন্য আবান্তর। আমাকে স্কিল ডেভেলপের পিছনে সময় দিতে হবে। আমি আবারও বলছি, অ্যাট ফার্স্ট লার্নিং দেন আর্নিং। সো আর্নিংয়ের চিন্তায় আপনি যদি লার্নিংটাকে ছেড়ে দেন, আপনি যদি শর্টকাট ওয়ে খুঁজেন যে আমি শর্টকাট কীভাবে বড়লোক হবো, বাড়ি বসে বড়লোক, একটা প্রোগ্রাম আমি সরকারি দেখছি, নামটা খুব একটা ভালো লাগে না আমার কাছে। তো আমি শর্টকাট ওয়ে যেন না খুঁজি, আমাকে লং টাইম টিকে থাকতে হবে। ইন দ্য লং রান আই হ্যাভ টু ফাইট উইথ অল দ্য অবস্টাকল। সো আমি যদি ফাইট করতে না পারি আমার ভবিষ্যৎ সময়গুলোতে, তাহলে নিজেকে ডেভেলপ করতে পারবো না, নিজের কেরিয়ার সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো না। আমি আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি যখন কাজ শিখি তখন বাইরে এত পরিমাণ রিসোর্স ছিল না, ইউটিউবে বাংলা টিউটোরিয়াল খুব একটা ছিল না, এত ট্রেনিং সেন্টারও ছিল না। আমি নিজের চেষ্টায় শিখেছি, তাই এখানে নিজের চেষ্টাটা গুরুত্বপূর্ণ।
আমি সেই সময়টা পার করেছি যখন জব করতাম, মাত্র 25 টাকা ব্রেকফাস্টের খরচ বাঁচানোর জন্য রাতের খাবার আমি পান্তা করে রাখতাম। এই সময়টা আমি পার করেছি। আর আমার মতে বাঘ তখনই শিকারী হয়ে ওঠে যখন সে ক্ষুধার্ত থাকে। আমার পেট ভরা থাকলে শিকার করতে ভালো লাগবে না। হ্যাঁ, আমার আর্নিংয়ের স্পৃহাটা থাকতে হবে, তবে এটাই সব না। আমি এটাকে মাথায় রেখে অনেকে দেখবেন যে প্রেম করে যখন সেকা খায়, কেউ খুব ভালো স্টুডেন্ট হয়, আবার কেউ বকে যায়। কেউ চিন্তা করে যে ও শেষ, আমি এখন আমার পড়াশোনায় মনোনিবেশ করব, আমি আমার কেরিয়ার নিয়ে ভাববো, তারপর দেখি কে আসে। আবার অনেকে চিন্তা করে ও শেষ, আমি শেষ, সব শেষ। তাই চিন্তাটা হচ্ছে নিজের উপর। একটা গরম পানিতে যদি একটা 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 3টা পাশাপাশি গ্লাসে আমি 3 গরম পানি রাখলাম, এখানে ডিম ছেড়ে দিলাম, আমি এখানে কি বলে কফি ছেড়ে দিলাম, আমি এখানে একটা আলু ছেড়ে দিলাম। 3টার কিন্তু একই জিনিস, মানে পানি কিন্তু সবটাতে কিন্তু গরম পানি আছে, বা আমি 3টা জিনিসের ভিতরে গরম পানি ছেড়েছি, কিন্তু 3টা কিন্তু 3টা অবস্থা হবে। আলুটা নরম হয়ে যাবে, ডিমটা শক্ত হয়ে যাবে, পানি কফির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 3টা জিনিস কিন্তু একই অবস্থায় 3টা রূপ ধারণ করলো। এখন আপনি কি করবেন সেটা আপনি সেট করে নেন। আপনি যদি নিজে প্রচুর পরিশ্রম করেন, আপনার সফলতা আসবে। একই এনভায়রনমেন্টে একই কাজে, যেমন একটা কোচিং সেন্টারে 10 জন ভর্তি হলো, 10 জনে কিন্তু রুল এক হবে না, 10 জনে কিন্তু ভালো রেজাল্ট করবে না। স্বপ্ন দেখুন, বড় বড় স্বপ্ন দেখুন। স্বপ্ন কখনোই দেখবেন না যে স্টেজে এসে কথা বলবেন, স্বপ্ন দেখবেন আপনি পার্লামেন্টে গিয়ে কথা বলবেন, আপনি হবেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আপনি কেন এখানে কথা বলবেন? আপনার কথা শুনবে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। তাই বড় বড় স্বপ্ন দেখুন, আর সময় নষ্ট করবেন না। যতটুকু সময় শেখার পিছে ব্যয় করুন, তাহলে দেখবেন যে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আর অনেকে মনে করেন যে ট্রেনিং সেন্টারে আমাকে ভর্তি হতেই হবে কিনা। ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ট্রেনিং সেন্টারে কি করে? ট্রেনিং সেন্টারে আপনাকে একটা কোর্স মডিউল দিল, আপনি সেটা শিখলেন, তারা শেখাচ্ছে, আপনার কিছু প্রশ্ন থাকলে তা সরাসরি ট্রেনারকে করতে পারছেন। এখন এই কাজটা আমি ট্রেনিং সেন্টারে ভর্তি না হলে পাচ্ছি না, সমস্যা কি? আপনি গুগলে সার্চ করেন, হ্যাঁ আমি এটা বুঝতেছি না, আমার এই কাজটা করছে না, আমি এই টুলটা ব্যবহার পারছি না, আপনি গুগলে সার্চ করেন, সমাধান পেয়ে যাবেন। ট্রেনার আপনাকে দেবে একটা সলিউশন, আপনি গুগলে পাবেন 1000টা সলিউশন। কোনটা দরকার আপনার? আপনি আমাকে নক করলেন, আমি 3 দিন আপনাকে হেল্প করবো, যতদিন দিন বলবো আই এম বিজি, কারণ আমারও কাজ আছে। সো আপনার সলিউশনটা আপনি নিজে করে নেন, আপনি 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 নিজে আপনার ওয়েটা তৈরি করে নেন। আর আপনি যখন কষ্ট করে কোনো কিছু শিখবেন, তখন এই শেখাটা আপনার দীর্ঘস্থায়ী হবে। আর সহজে যখন কোনো কিছু শিখবেন, সেটি দীর্ঘস্থায়ী হবে না। আর কোনো একটা জিনিস যখন সহজে রপ্ত করা যায়, সেটির মূল্য বাঙালি বুঝে না। সো শেখার জন্য কষ্ট করতে হবে। আর আমি শেষ করে দিচ্ছি, লাস্ট আর 1-2টা পয়েন্ট। সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে আমি কি শিখবো, কোন সেক্টরে শিখবো। এটা আমি ফার্স্টে বলে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগে, যেটা বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে। কেউ আপনাকে জোর করে একটা জিনিসে বসায় রাখলে আপনি ভালো লাগবে না। আমাকে জোর করে তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানানো হয়েছিল, আমি পারি নাই, আমি চলে আসছি 2 বছর জব করে। আমি যদি ডাক্তার হতাম, হয়তো আমি 2-4টা রুগী রেখে চলে আসতাম। তো এই যে আমার যেটা ভালো লাগে সেটা আমাকে করতে হবে, আমার যেটা ভালো লাগে না সেটা করতে পারবো না। আর যখন শিখবেন তখন অনেকেই অনেক কথা বলবে, তুই পারবি না, এটা কি, আর এটা কি হয়, ওরা প্রোগ্রামিং। এই যে এখানে হ্যাশট্যাগের হাবিব ভাই আছেন, উনি কিন্তু আসলাম হাবিব ভাই আছেন, উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হাসিন হায়দার ভাই, উনি কি ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার, বড় প্রোগ্রামার বাংলাদেশের। কাউসার আহমেদ ভাই, উনিও প্রোগ্রামিং এর সাথে ছিল না, টেক্সটাইল। আমি স্বপ্ন দেখি আমি কাউসার আহমেদ ভাইয়ের মতো হব, আমিও টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো সিএসসিটাই প্রধান সাবজেক্ট না, আমার পড়াশোনার জন্য সিএসসি হতে হবে এমন কোনো কথা না। আমি যে কোনো লাইন থেকে যদি স্কিলটাকে ডেভেলপ করতে পারি, আমার চেহারা দেখে কেউ কাজ দিবে না, আর চেহারা দেখলে তো কাজই দিবে না। আমি যেটা করব আমার স্কিল দিয়ে, আমার কাজ দিয়ে আমি টিকে থাকবো। তাই সবাইকে যে ওয়েব ডিজাইনার হতে হবে, সবাইকে যে গ্রাফিক্স ডিজাইনার হতে এমন কথা না। আপনি প্রত্যেকটা বিষয় একটু একটু করে দেখুন, কোনটা ভালো লাগে, কোনটা আপনার সময় দিতে মজা লাগে, সেটাতে থাকুন।
আপনার সফলতা নিশ্চিত। লাস্ট একটা গল্প বলে শেষ করে দিব, 1 মিনিট। এটা আমি প্রায় বলার চেষ্টা করি। এটা একজন 10 বছরের একটা ছেলে আর একটা 6 বছরের ছেলে, দুজনে খুব ভালো বন্ধুত্ব। 10 বছরের ছেলেটা যা করে সেও তাই করে, দুজনে একসাথে খেলাধুলা করে, সব জায়গায় একসাথে ঘোরাফেরা করে, একদম খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব তাদের মধ্যে। একদিন তারা একটা বনে গেল খেলাধুলার জন্য। তো হঠাৎ বড় যে ছেলেটা 10 বছরের, সে কূপের ভিতর পড়ে যায়। তো সে কূপের ভিতর পড়ে যাওয়ার পর সেই 6 বছরের ছেলেটা চিৎকার করে আশেপাশে মানুষকে ডাকার চেষ্টা করে, কিন্তু আশেপাশে মানুষ নাই বনের ভিতর। হঠাৎ দেখে যে একটা পড়ে আছে, বালতি, রশি বাঁধা কূপের পাশে। সে তৎক্ষণাৎ কোনো কিছু চিন্তা না করে রশিটা কূপের ভিতর ফেলে দেয় এবং তাকে উঠে আসতে বলে। ছেলেটা রশি কূপের ওই বালতিটা টেনে ধরে এবং 6 বছরের ছেলেটা সেই পর্যন্ত রশিটা টানতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে উঠে আসে। এখন সে উঠে আসার পর তারা দুজনে আনন্দিত, গ্রামে গিয়ে সবাইকে ঘটনাটা বলে, কিন্তু কেউ ঘটনাটা বিশ্বাস করে না। কারণ বিশ্বাস করার কথাও না। কারণ 10 বছরের একটা ছেলেকে 6 বছরের একটা ছেলে কখনোই উঠাতে পারে না, এটাই বাস্তবতা। এখন সেই গ্রামের একজন লোক ছিল বিচক্ষণ, তিনি এই ঘটনাটা বিশ্বাস করলেন এবং এলাকার লোকজন তাকে প্রশ্ন করলো যে আপনি এটা কিভাবে বিশ্বাস করেন, এটা তো সম্ভব না। বললো ছেলেরা তো সবকিছু বলেই দিয়েছে, তারা সে কিভাবে কাজটা করেছে, রশি ফেলেছে, উঠে এসেছে, আমি সতর্ক করছি। তো লোকজন বললো এটা কথা না, কথাটা হচ্ছে 6 বছরের একটা ছেলে এত শক্তি কিভাবে পেলো যে সে 10 বছরের একটা ছেলেকে উঠিয়ে আনলো, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তখন সেই বিচক্ষণ লোকটি বলল যে এটা সম্ভব হয়েছে এ কারণে আশেপাশে এমন কেউ ছিল না যে বলবে যে তুমি এই কাজটা পারবে না, তাকে ডিমোটিভেট করার মতো কেউ ছিল না। কারণ সে কোনো কিছু চিন্তা করে নাই, রশি ফেলতে হবে, আমাকে টেনে তুলতে হবে, এটা ছিল তার একটা কনসেপ্ট। আমিও কাজ শিখবো, কাজে আমার সফলতা আসতে হবে, এটাই থাকা উচিত আমাদের লক্ষ্য, তাহলে আমরা সফলতা পাবো। সবশেষে আপনারা যারা শিখতে চান, শেখার জন্য আমি নিজেও কিছু কাজ করছি। আমার এখানে একটা স্টল আছে ফ্রিল্যান্সিং কেয়ার, কিন্তু কোনো প্রস্তুতি ছিল না, এই কারণে কোনো লিফলেট বা কিছু আনার সুযোগ হয় নাই। তো আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, youtube.com/freelancingcare, এই চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আপনি যদি প্রশ্ন করতে চান সেশনের পরে যে ভাই আমি আপনার কাছে শিখতে চাই, কিভাবে শিখবো, আমি বলবো যে আপনি ইউটিউবে যান, আমার টিউটোরিয়ালগুলো দেখুন। এবং এর বাইরে আসলে পার্সোনালি শেখানো সম্ভব হয় না, এজন্য আমি সামাজিক দায়বদ্ধতা থেকে ফ্রিল্যান্সিং কেয়ার প্রতিষ্ঠা করি 2013 সালে, এবং কাজ করে যাচ্ছি যারা কাজ শিখতে চায় তাদের জন্য ফ্রি রিসোর্স। এখন যেটা হয় যে প্রথমেই কিছু ফ্রি টিউটোরিয়াল দেয়, তারপর কোর্স অফার করে বসে 15,000 10,000 টাকা কোর্স করে কাজ শিখতে বলে। আমি সেটা করছি না, আমি একান্তই ফ্রি কাজ শেখানোর জন্য ফ্রিল্যান্সিং কেয়ার করেছি। এবং forever it should be free and it should be free for all.